ওই একটা কথা বলে না যে সবুরের ফল সব সময়তেই কিন্তু ভালো হয়, অর্থাৎ যত ধৈর্য ধরে অপেক্ষা করবে তখন কিন্তু একটা বড় টাইম বাদে ঠিক তার রেজাল্ট পাওয়া যাবে। আজকে বাজারকে নিয়ে কথা বলছি, মানে আমাদের আজকের টপিকস হচ্ছে স্টক মার্কেট নিউজ, কিছু ব্রেকিং নিউজ রয়েছে, কিছু অর্ডার রেজাল্ট সব কিছু রয়েছে, কিন্তু সব কিছু শুরুতে ওই যে কথাটা বললাম সেই কথা দিয়ে শুরু করতে চলেছি, সেটা হচ্ছে সায়ান ডিএলএম। আজকে মার্কেট কিন্তু তেমন কিছু ভালো নেই, 24,040 একদম ফ্ল্যাট, কিছুটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এইখানে দাঁড়িয়ে থেকে যেখানে কম বেশি কোনো সেক্টরে তেমন বেশি কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে না, একটা সেক্টর সেখানে কিন্তু দৌড়ে যাচ্ছে এবং সেই সেক্টরটা হচ্ছে ইএমএস সেক্টর। কালকে যদি আমার ভিডিওগুলো একটু লক্ষ্য রাখতেন, যদি সত্যি ভিডিওগুলো একটু দেখতেন কয়েকজন, তাহলে অন্তত একটা ব্যাপার শিওর থাকতেন যে কেন আজকে ইএমএস সেক্টর এত মারাত্মকভাবে দৌড়চ্ছে। তার কারণ কিন্তু কালকে পুরো ছবি এঁকে বলেছিলাম ইএমএস সেক্টরের মধ্যে, সেখানে সেমিকন্ডাক্টর মানে সেমিকন 2.0 এই হিসেবে একটা বিশাল পরিমাণ টাকা কিন্তু অনুদান দিয়েছে গভর্নমেন্ট এবং ক্যাবিনেট সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। অর্থাৎ একদিকে সেমিকন্ডাক্টর, সেকেন্ড ওয়ান হচ্ছে মোবাইল ম্যানুফ্যাকচারিং, তৃতীয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। তিনটে জায়গায় কিন্তু বিরাটভাবে উন্নতি করছে, যেখানে 1,12,000 টাকারও বেশি কিন্তু খরচ করতে চলেছে সেমিকন্ডাক্টরে। ইএমএস সেক্টরে সেখানে 62,500 কোটি টাকা কিন্তু খরচ হচ্ছে। এই যে আমরা বলছি না এই পরিমাণে দেওয়া, এই পরিমাণে আলটিমেটলি আমাদের গোটা মার্কেট কিন্তু চলে ভবিষ্যতের দিকে তাকিয়ে। আজকে অনুদান পেলো আর আগামীকাল সকাল তার প্রফিট হলো তা কিন্তু না। আজকে অনুদানের ফল হয়তো 5 বছর পরে 7 বছর পরে গিয়ে পাওয়া যাবে, কিন্তু আজকে সেই ফলটা এক্সপেকটেশন নিয়ে জাম্প করলো। এই যে কথাগুলো বললাম এর পেছনে কারণটা রয়েছে সায়ান ডিএলএম। সায়ান ডিএলএম কেন বললাম? আজকে একদিনে 8% জাম্প করেছে। 8% জাম্প করাটা খুব বিরাট ঘটনা না, বিরাট ঘটনাটা হলো ধৈর্য ধরে বছর পর বছর অপেক্ষা করাটা। ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বা বিক্রির কোনো রকম পরামর্শ দেওয়া নয়। কেনা বা বিক্রি করার আগে অবশ্য নিজে যাচাই করে নিজে দেখে বুঝে তবেই কিন্তু কিনবেন। আমি কেন এতগুলো কথা বললাম তার পেছনে রয়েছে সবুরে মেওয়া ফলে। এই যে কথাটা বলছি, যেখানে ডিকসন বলি কিংবা যেখানে আমাদের বাকি যে কোম্পানিগুলো রয়েছে কেইন্স টেকনোলজিগুলো বলি কিংবা সিজি পাওয়ার বলি, সবাই তো ইএমএস সেক্টরে কাজ করছে, সেমিকন্ডাক্টর লেভেলে কাজ করছে। আমি যে কোম্পানিটা কথা বলছি সেও কিন্তু ইএমএস সেক্টরে কাজ করে, কিন্তু এই একটাই কোম্পানি যে কোম্পানিটা কখনো এত এদের দৌড়ে গেছে, কোনোটা 60% চলে গেছে, কোনোটা 55%, কোনোটা আবার 80% মতো জাম্প করেছে কিছুদিনের মধ্যে, সেখানে এই সায়ান ডিএলএমকে দেখেছি কোনো রকমভাবে কোনো মুভমেন্ট করেনি, একেবারে ফ্ল্যাট চলেছে। কখনো কখনো ডাউন হয়ে গেছে, কিছুটা ডাউন হয়েছে আবার ফ্ল্যাট হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল এই কোম্পানিটা বোধহয় ইএমএস সেক্টরেরই নয়, কিন্তু বারংবার যেটা বলেছি সেটা হচ্ছে ধৈর্য ছাড়া কিছু না। এই সেক্টরে এই কোম্পানিটা কিন্তু আমার একটা বেট ছিল। আমি যখন এসব কোম্পানিকে দৌড়ে দেখছিলাম তখন আমি কিন্তু এসব কোম্পানিতে একটা তো ইনভেস্ট করিনি, আমি ইনভেস্ট করে গেছি কিন্তু একটু 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 করে সায়ান ডিএলএমে একটু। কারণ সবাই জানো যেটা সেটা হচ্ছে আমাদের মতো সাধারণদের পক্ষে বিশাল টাকা আমাদের কারোর কাছে নেই। আমরা কি করি, এখানে অনেক কিছু বোঝার আছে। যারা অনেক ভিডিও দেখছো তারা জানো যে আমি যখন ভিডিওটা বানাচ্ছি শুধু একটা না একাধিক বিষয়কে বোঝাতে যাই। আজকে কেন এতগুলো এই কথাটা বললাম সেটাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যারা ইনভেস্টমেন্ট মার্কেটে আছি, আমার মতো অতি তুচ্ছ প্রাণী থেকে শুরু করে বিজয় কেডিয়া স্যার, সকলে একটা ঘটনা কিন্তু সকলে বলে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের কিন্তু একটা ব্যাকবোন দরকার। এই ব্যাকবোনের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? এই বোনের ওপরে আমাদের কাজ চলছে, অর্থাৎ ব্যাকবোনটা যদি শক্ত না হয় তাহলে কখনো আমরা কিন্তু ইনভেস্টমেন্টের মধ্যে আমরা কখনোই ভালো করতে পারবো না। অর্থাৎ যারা যারা মনে করতে আমার এখানে এসে অনেকে বলতে যে রিকোয়েস্ট করতে, স্যার এমন একটা কাজ করুন, আমার কাছে অনেক কষ্ট করে 1 লক্ষ টাকা জমিয়েছি, আমি শেয়ার বাজারে রয়েছি, শেয়ার বাজারে আমি 1 লক্ষ টাকা ইনভেস্ট করবো এবং সেখান থেকে মাসে মাসে আমার ইনকাম আসবে। এই যে ব্যাপারগুলো চিন্তা, কারোর 10 লক্ষ টাকা, কারোর হচ্ছে আরও বেশি টাকা, কিন্তু ব্যাপারটা কিন্তু সেই ব্যাপার নয়। তুমি কোনো কাজ করবে না, টোটালি শেয়ার বাজারের উপর নির্ভরশীল থাকলে, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু রিটার্ন তেমন পাবে না। রিটার্ন পাওয়ার জায়গা হলো তোমার একটা ফিক্সড কোনো জায়গা থেকে একটা ইনকাম থাকবে, ঠিক আছে? এই ইনকামের একটা অংশ তুমি কিন্তু মার্কেটে দিচ্ছ, কারণ তুমি জানো না আজকে তোমার কাছে 10 লক্ষ টাকা যেটা রয়েছে, আগামীকাল সেটা তোমার 5 লক্ষ টাকা হয়ে যেতে পারে, তারপরে একদিন 1 লক্ষ টাকা হয়ে যেতে পারে। 10 লক্ষ টাকা থেকে তুমি যে রিটার্নটা পাচ্ছিলে, দেখা গেল সারা বছরে 200, 500, 1000 করে বাড়িয়ে কমিয়ে সব কিছু করার পরে তোমার কাছে বা ডিভিডেন্ড থেকে দেখা গেলো মাসের শেষে তোমার 5,000 টাকা করে পাচ্ছ, কি 10,000 টাকা করে পাচ্ছ, কি 15,000 টাকার ম্যাক্সিমাম পাচ্ছ।
যখনই সেটা কমে গিয়ে 5 লাখে দাঁড়ালো, তখন নিশ্চয়ই তুমি সেই 15,000 টাকা পাবে না। আর সেখান থেকে হয়তো 7,000 চলে এলো। এবারে তোমার তো চাপ পড়ে গেল, বুঝে গেছে। আবার সেটা যখন 1 লক্ষ হয়ে গেল, তখন দেখা গেলো 2,500 টাকা কি 3,000 টাকা তুমি পাচ্ছ। তাহলে তোমার চাপের পরিমাণটা বুঝতে পারছো। এক্স্যাক্টলি আমি কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে, সবসময় বাজারে যখনই ইনভেস্টার থাকবে, নিজের একটা ফিক্সড ইনকাম থাকবে। আর যাদের একটা ফিক্সড ইনকাম থাকে, তাদের পক্ষে কিন্তু ইনভেস্টমেন্ট যখন তারা করে, তারা কিন্তু সকলেই অল্প বিস্তর করে ইনভেস্ট করে যায়। এটার কিন্তু একটা ভালো দিক রয়েছে। এটা ভালো দিক মানে, যখন কোনো একটা স্টক ডাউন ট্রেন্ড হলো, কিংবা ট্রেন্ডটা নর্মাল আছে, হঠাৎ করে পড়তে থাকলো, তুমি তো অল্প অল্প করে কিনেছো। তুমি এখানে যখন 10,000 টাকা ইনভেস্ট করেছো, আবার তুমি কি করলে, একবার ইনভেস্ট করেছো, এবারে মার্কেট পড়ে তোমার চলে এলো 5,000 টাকাতে, ঠিক আছে। তারপরে এবারে তুমি কিন্তু 10,000 টাকা ইনভেস্ট করে রেখেছো, সেটা কি 5,000-এ গিয়ে পড়লো, ফলে 5,000 টাকা লস হলো। কিন্তু এর মধ্যে যে 1,000 করে ইনভেস্ট করে গেছে, তার পক্ষে কিন্তু অ্যাভারেজ ডাউন হলো, ফলে তার লস কিন্তু 5,000 টাকা হলো না, তার লস কিন্তু হলো 2,000 টাকা। তার মানে বোঝা যাচ্ছে অল্প অল্প করে যখন ইনভেস্টমেন্টের ফল কি। হ্যাঁ, এরা উল্টো দিকেও আছে। যদি 10,000 টাকার পরে এবারে ওপরের দিকে উঠে যেত, এবারে 1,000 করে তুমি ইনভেস্ট করে গেলে, অফকোর্স তোমার লাভ সেখানে হতো না। কিন্তু ওই যে বলে, সবসময় একটা স্টেবিলিটি রেখে কাজ করে যাওয়া উচিত। আমি এইগুলো করার পিছনে কারণ হচ্ছে, সায়ান ডিএলএম অনেক দিন বাদে আজকে একটুখানি আমাদের পজিটিভ মুভ দেখালো। কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং। এবার আসছি একটা কোম্পানির কথা নিয়ে, এলটিএসএস কোম্পানিটার মধ্যে আজকে দেখলাম বেশ পজিটিভ ব্যাপার, এবং তার পেছনে সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে Q1 রেজাল্ট। স্ট্রং Q1 রেজাল্ট যেটা রয়েছে, সেটা কিন্তু এই কোম্পানিটাকে আর যথেষ্ট ভালো জায়গায় নিয়ে গেছে। রেভিনিউ গ্রোথ যদি বলো, কিংবা প্রফিট যদি বলো, যে এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেটার করেছে। তাহলে এলটিএসএস এখানে কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটা পজিটিভিটি দেখালো। বেশ, নাম্বার 2তে চলে আসছি আরেকটা কোম্পানির ক্ষেত্রে। এই কোম্পানিটার নাম হচ্ছে টাটা এলেক্সি। কিন্তু আজকে যেটা ভাবা হয়েছিল, সেটা কিন্তু হলো না। ভাবা হয়েছিল কোম্পানিটা অনেকটাই লস করবে। কোম্পানিতে আমি দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি পড়ে চলেছে, অথচ কোম্পানির রেজাল্ট যেটা এলো, রেজাল্টটা কিন্তু ভালো এসছে। বলা হয় এক্সপেকটেশন থেকে কিন্তু বেটার হয়েছে, এবং স্ট্রং এদের পারফরমেন্স দেখালো, স্ট্রং কোয়ার্টারলি পারফরমেন্স দেখিয়েছে, যার ফলে কোম্পানির মধ্যে একটা পজিটিভিটি থাকবে ভবিষ্যতে। এবং মার্জিন প্রেশার খুব কম হয়েছে, মার্জিনটা বেটার জায়গায়, মানে ইমপ্রুভড মার্জিন বলে এটাকে, সেটা হয়েছে। মানে এক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে। যে এক্সপেকটেশন ছিল যে তেমন কিছু আর করবে না, তার থেকে বেটার হয়েছে, শুধু এইটুকু বলা যায়। 3 নম্বরের দিকে আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যাব, কেইসি ইন্টারন্যাশনাল আমাদেরকে একটা খুব পজিটিভ ব্যাপার শোনাচ্ছে। কারণ হচ্ছে একটা অর্ডার, এদের অর্ডারের পরিমাণ হচ্ছে 1,180 কোটি টাকা। 1,180 কোটি টাকা কিন্তু ইনভেস্টেড হয়েছে এক্ষেত্রে, এবং এর ফলে এদের আলটিমেটলি একটা বড় মাপের পজিশন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রান্সমিশনের ব্যাপারে একটা বড় অর্ডার এসছে। কোম্পানি কিন্তু বড় মাপের অর্ডার বুক রয়েছে, ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, ভবিষ্যতে কিন্তু ভালো করার একটা সম্ভাবনা থাকছে। 4 নাম্বার যে কথাটা বলার, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কোম্পানির কথা বলবো। কোম্পানির নাম হচ্ছে অ্যাথের যে কোম্পানিটা, অ্যাথের এনার্জি। এই কোম্পানির বলা বাহুল্য, ইলেকট্রনিক ভেহিকেলসের উপর কোম্পানিটা কাজ করছে। ইলেকট্রনিক ভেহিকেলস, ইনস্ট্রুমেন্ট এবং ডিজাইন টোটাল। তো অ্যাথেরের সঙ্গে যেটা হলো, সেটা হলো 1,000 কোটি টাকার 1,000 crore প্লাস হিরো মোটর কর্প, তারা এখানে ইনভেস্ট করেছে অ্যাথের এনার্জিকে ইমপ্রুভমেন্ট করার জন্য, পজিটিভিটির জন্য। ফলে আলটিমেটলি ইভি মার্কেটে অ্যাথের কিন্তু খুব পজিটিভ জায়গায় যাবে, অ্যাথের এনার্জি। আমাদের 5 নাম্বার যে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব, সেই পয়েন্টটা হচ্ছে গ্রাসিম ইন্ডাস্ট্রিজ কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করছে, নতুন করে একটা জায়গা তৈরি করছে। গ্রাসিম প্রেজেন্টলি রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কিন্তু গ্রাসিম এগিয়ে যাচ্ছে। গ্রাসিম এখন রিনিউয়েবল এনার্জি যেটা রয়েছে, রিনিউয়েবল এনার্জির উপরে কিন্তু কাজ শুরু করছে, এবং এদের একটা কোম্পানিকে নাম হচ্ছে সোল এনার্জি পাওয়ার। সল এনার্জি SOLENERGI সল এনার্জি পাওয়ার বলে একটা কোম্পানিকে কিন্তু গ্রাসিম কিনে নিয়েছে, এবং তার মাধ্যমে
এই রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি এগুলোর উপরে কাজ করছে। বোঝা গেল। শেষ যে খবরটা দিকে যাব সেটা হচ্ছে ডালমিয়া সুগার ইন্ডাস্ট্রিজ। তারা কিন্তু যেটাকে বলা হয় বিদেশে টাঙ্গানিয়াতে এদের কিন্তু নতুন করে একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, বলা যেতে পারে ডিস্ট্রিবিউশন চ্যানেল ওখানে বানিয়ে ফেললো, যার ফলে ভবিষ্যতে এদের ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম ধরনের বিভিন্ন খবর, প্রচুর খবর নিয়ে ভবিষ্যতে আসবো। আজকে শেষ হচ্ছে, আবার আগামীকাল দেখা হচ্ছে।